রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে যে দিনের ভিডিওটা শেয়ার করছি এটা ছিল বুধবারের ভিডিও, তবে এটা তোমরা গতকালকেই পেতে, কিন্তু গতকাল তো বৃহস্পতিবার ছিল, পুজোর ক্ষেত্রে একটু সময় বেশি লেগেছে, তাই জন্য না বলতে পারো এডিটিং কমপ্লিট করতে পারিনি। তো ভাবলাম যে থাক, লেট হয়ে গেছে, কালকে আর তোমাদের সাথে শেয়ার করবো না, তাই আজকেই শেয়ার করছি। আর এদিকে জানো তো, একটা এক্সপেরিমেন্ট করেছি মানে গাছ নিয়েই, তো সেটাই সকালবেলা আর কি কৌশিককে দেখাচ্ছিলাম। কি এক্সপেরিমেন্ট করেছি দাঁড়াও, সকালের এই যে চাপের কাজগুলো একটুখানি সেরে নেই, তারপরেই তোমাদের সাথে শেয়ার করছি। মানে আমি এটা জিনিসটা ফেসবুকে দেখেছিলাম, কিন্তু সেটা যে এত সুন্দর কাজ করবে সেটাই বুঝতে পারিনি। তবে জানো তো, আজকে এই যে মেঘলা মেঘলা ওয়েদার, আজকে বলে না কদিন ধরেই তো মেঘলা মেঘলা ওয়েদার, যার ফলে এই ঘুম ঘুম ব্যাপারটা না চোখ থেকে সরতে চাইছে না, যার জন্য আজকে না উঠতে একটু লেট হয়ে গেছে। আজকে উঠেছি প্রায় ওই 7টা 10 মতো হয়ে গেছে, মানে 7টা নাগাদ উঠেছি, তারপরে ধরো ফ্রেশ হতে হতে তো 10টা মিনিট সময় লেগেছেই। তারপর এই যে তাড়াহুড়ো করে রান্নাঘরে চলে এসেছি। আর গতকাল রাতে তো চাল ভিজিয়ে রেখেছিলাম, তো চাল ধোয়া জলটা আগে সরিয়ে রেখেছি আমার গাছগুলোতে দেবো বলে। আর এদিকে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে করব কুমড়ো আলু দিয়েই একটা তরকারি। তো তার জোগাড় যন্ত্র গতকাল রাতেই সমস্ত কাটাকাটি করে রেখেছিলাম, সকালবেলা যাতে তাড়াতাড়ি রান্নাটা করে ফেলতে পারি। তো এখানে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়োগুলো দিয়েছি, তার মধ্যে একটু নাড়াচাড়া করেই আলু, তারপর টমেটো, একটুখানি পেঁয়াজ আর একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো সেইগুলোই সব এক এক করে দিয়ে দিয়েছি। আর ওদিকে সব রকম সবজি সেদ্ধ হতে দিয়ে এদিকে চলে এসেছি সকালবেলা। এখন ডিমের পোচ বানাবো, তো সেই জন্য 11-ওর যে এগ বয়লার সেটাই এখানে ইউজ করছি। তো এই রান্নাঘরে না এইরকম টুকিটাকি গ্যাজেট থাকলে জানো তো কাজের ভীষণ উপকার হয়। একটুখানি হলেও কাজের চাপ মনে হয় যেন কম, কারণ এই যে ডিমের পোচটা করতে বসালাম, এটা যদি আমি গ্যাসে করতে যেতাম আমাকে 3বারে 3খানা করতে হতো। তবে এগ বয়লার দেখো একসাথেই কিন্তু 3টে হয়ে গেল। তবে দেখো এখনও একটা পার্ট ফাঁকা আছে, একসাথে 4খানা এগ বয়েল বলো পোচ বলো সবই করা যাবে। তো ওদিকে দেখো আমার মানে সমস্ত কিছু তো বসিয়েছিলাম, কিন্তু এরই মাঝখানে আমার সিলিন্ডারটা শেষ হয়ে গেছিলো। তো রান্নাবান্না তো ওইদিকে এক প্রকার বন্ধ হয়ে গেছিলো, কিন্তু এগ বয়লার ওর মতো করে চলেছেই। আর তাই সমস্ত কিছু বন্ধ হয়ে গেলেও আমার কিন্তু এইসবের মাঝখানে আমার ডিমের পোচগুলো একদম রেডি হয়ে গেছে। আর এই প্রোডাক্টের লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে একবার নিয়ে ব্যবহার করে দেখতে পারো, ভীষণ কাজের একটা জিনিস। তো এইদিকে যে সবজিগুলো সেদ্ধ করতে বসিয়েছিলাম, তো সেগুলো হয়ে গেছে, একটু দেরি হয়েছে ঠিকই। তো আর একটুখানি জল দিয়ে একটু মাখা মাখা করে এই যে তরকারি করে নিয়েছি। আর এর ফাঁকে রুটিগুলোও করা হয়ে গেছে। তবে শুধু কৌশিকের মতনই 3টে করতে পেরেছিলাম, কারণ যেহেতু অনেকক্ষণ মতো ধরো ওই 10 মিনিট মতো না আমার রান্না ওদিকে বন্ধই ছিল, কারণ যেই না নতুন সিলিন্ডারটা লাগানো হয়েছিল কোথা দিয়ে যেন গ্যাস লিক করছিল, তো সেটাকেও ঠিক করতে সময় লেগেছে, যার জন্য কৌশিক চলে গেলে এখানে বাকি রুটিগুলো করেছি। আর এদিকে একটু মুসুরির ডাল বসিয়েছিলাম, তো সেই মুসুরির ডালটাই এখানে এখন হচ্ছে। তো ডাল হয়ে গেলে বাপিকে ডাল আর রুটি, আর ওদিকে তো ডিমের পোচ করেছিলাম সকালে, তো সেইটা দিয়েই বাপিকে আর কি ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি। তো বাপিকে আজকে তাড়াতাড়ি দিয়ে দিয়েছি, কারণ ওপরে গিয়ে আজকে আমার অনেক কাজ আছে। অনেক দিন হলো ওপরটা ঠিকঠাক করে না ডাস্টিং করা হয়নি, এদিক ওদিক খুব ধুলো পড়েছে। আর সেগুলো যখন রাতের বেলা না লাইট জ্বালালে চোখে পড়ছে, তখন দেখতে না খুব বাজে লাগছে। আর এইরকম নোংরার মধ্যে থাকতেও তো একদমই ভালো লাগে না, তো সেইগুলো সমস্ত করব। তবে চলো তার আগে তোমাদের সাথে এক্সপেরিমেন্টটা শেয়ার করি। তো এটা দেখে তো বুঝতেই পারছো, এটা একটা রাঙা আলু। তো এটা ফেসবুকেই দেখেছি যে রাঙা আলু এইভাবে জলে দেওয়ার পর না ভীষণ সুন্দরভাবে যে পাশ থেকে গাছগুলো বেরোচ্ছে না, সেগুলো কিন্তু মানে অ্যাজ আ ইনডোর প্ল্যান্ট হিসেবে কিন্তু ভীষণ ভালোভাবে রাখা যাচ্ছে। তো কতটা ভালোভাবে রাখা যাবে সেটা আমি জানি না, বাট এক্সপেরিমেন্ট তো করে দেখাই যেতে পারে। তো এখানে মোটামুটি ওই 100 গ্রামের মতো একটা রাঙা আলু এনেছিলাম, তো সেটাকেই জলের মধ্যে রেখেছি। ওই মোটামুটি 6-7 দিন মতো সময় লেগেছে ওর থেকে নতুন করে পাতা বেরোতে। তো পাতাটা তোমরা বুঝতে পেরেছো কি না আমি জানি না, কারণ খুবই ছোট, একটু বড় হোক তখন তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আর গাছটার অবশেষে ফাইনাল লুক কেমন আসে সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আমি জানো তো খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি যে গাছটা কখন ঠিকঠাকভাবে গ্রো করবে, কতক্ষণে ওকে দেখবো আর কি। ফেসবুকে যতটা সুন্দর দেখেছিলাম ততটা সুন্দর আমি বানাতে পারবো কি না। তো
তো এইদিকে হচ্ছে এইখানে না আমাদের সমস্ত আর কি ওয়ার্ড্রপের এই পার্টটায় না সমস্ত ব্যাগ বলো টুকটাক এটা ওটা জিনিসপত্র এইসব থাকে। তো গতকাল তো একটা ব্যাগ নিয়ে বেরিয়েছিলাম, তো সেই ব্যাগটাকেই এখন ঢোকাবো। এদিকে আর একটা ব্যাগের মধ্যে থেকে দেখো আমার ঘড়িটা বেরোলো। কালকে আর কি গতকাল যখন বেরোবো তখন কত খুঁজলাম ঘড়িটাকে, জানো তো একদম হাতের কাছে পাইনি। তো লাস্টে দেখি এই ব্যাগের চেনের মধ্যে রয়েছে। আর এইগুলো আমার হাতে কী বলো তো, এগুলো হচ্ছে একটা ফুলের বীজ, কী ফুলের আমি জানি না, তবে রেখে দিয়েছিলাম বর্ষাকালে যে একটু বৃষ্টি পড়ুক তখন দেবো। তো বর্ষাকাল আসার তো এখন দেরি আছে, তবে বৃষ্টি তো টুকটাক হচ্ছে, তো সেই জন্য ভেবেছি গাছ মানে বীজগুলোকে মাটিতে দিয়ে দেবো যদি গাছ বেরোয়। তো এই ব্যাগটা হচ্ছে আমার বলতে পারো একটু তুলে রাখা ব্যাগের মতনই, কোথাও গেলে তখনই ইউজ করি। তো সেই ব্যাগটাকে ভালো করে মুছে তার ভেতরে আবার আলাদা করে পেপার ভরে দিয়েছি, দিয়ে তারপর হচ্ছে সেটা চেন বন্ধ করে একটা প্লাস্টিকের মধ্যে মুড়িয়ে তারপর ব্যাগটা রেখেছি। এরকম করে রাখলে না ব্যাগ কখনো চুপসে যাবে না, আর যখনই নাও না কেন ব্যাগ বেশ ফোলা ফোলা থাকবে। তো সেই জন্যই আর কি ভেতরে এইভাবে হচ্ছে পেপার দিয়ে দিই। আর জানো তো এইটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের শার্ট, কে যে কৌশিককে দিয়েছে আমি জানি না, এবার কৌশিক তো কালো কালার পছন্দ করে না, তো শার্টটা ওইভাবেই পরা আছে, জানি না শার্টটার গতি কী হবে। আর এদিকে দেখো গতকাল একটুখানির জন্য বেরিয়েছিলাম, তাতেই কিন্তু এই অংশটা পুরো একেবারে এলোমেলো হয়ে গেছে। মানে বক্সগুলো এলোমেলো হয়নি, বাট বক্সের বাইরে যে জিনিসগুলো থাকে তো সেগুলো একটু এলোমেলো হয়েছিল, তো সেগুলোকেই গুছিয়ে নিয়েছি। নিয়ে এই যে এইবার খুব ভালোভাবে এখন ডাস্টিং শুরু করেছি। আর এই যে ডাস্টিংয়ের কাপড়টা দেখছো এটা কিন্তু একদম পরিষ্কার কাপড়, সেইটা দিয়েই কিন্তু আমি ঠাকুরের জায়গাটা পরিষ্কার করছি। কখনো ধরো একবার হয়তো ডাস্টিং করেছি তারপরে হয়তো কাঁচা হয়নি, সেইটা দিয়ে কিন্তু কখনোই আমি ঠাকুরের জায়গাটা পরিষ্কার করি না। একদম পরিষ্কার কাপড় দিয়ে তবেই হচ্ছে ঠাকুরের জায়গা পরিষ্কার করি। তো এইবার হচ্ছে সমস্ত কিছু ঢালা টালা করে এইবার হচ্ছে ভালোভাবে পরিষ্কার করতে শুরু করতে হবে। এত ধুলো পড়েছে না, মানে দেখো ধুলো তো আর সেইভাবে চোখে দেখা যায় না, কিন্তু লাইট পড়লে ধুলোগুলো ভীষণ বাজেভাবে বোঝা যায়। তো সেই জন্যেই হচ্ছে ভাবলাম আজকে তো বুধবার, কালকে বৃহস্পতিবার আবার করতে পারবো না, তো সেই জন্যে আজকেই করে ফেলি। তো চলো এদিকে ডাস্টিং করতে করতে তোমাদের সাথে কমেন্টগুলো শেয়ার করি। তো আমার গত ভিডিওতে সুরভিদি লিখেছে যে আমার ডাইনিং টেবিলটা রাউন্ড, জানো তো মন মতো কভার পাচ্ছি না। তো এই প্রবলেমটা আমিও ফেস করেছি। আমাদের ডাইনিং টেবিলটা তো দেখো ওভাল শেপের, যার জন্য না আমিও ঠিকঠাক কভার পাই না। আমি ওই চৌকো সাইজের যে কভারগুলো হয় সেই রকমই একটা মন মতো কিনে আনি, তারপর সেইটাকেই পেতে দেই। তবে আর একটা জিনিসও করি, সেটা হচ্ছে আমাদের টেবিলটা বললাম না ওভাল শেপের, তো ওরকম ওভাল শেপের তো পাওয়া যায় না মন মতো, তো সেই জন্য আমি সবসময় জানো তো 6 সিটারের টেবিল ক্লথ কিনে সেটা সাইড থেকে কেটে নিই, তাহলে বেশ অনেকটা মানে কি মন মতো বেশ ঝোলানো যায়। আর যেগুলো 4 সিটার থাকে না বড্ড ছোট থাকে, তো এইটা তুমিও অ্যাপ্লাই করে দেখতে পারো, আশা করছি তোমারও হেল্পফুল হবে। আর এইদিকে দেখো একটা নাইট ক্রিম কিনে আনা হয়েছিল, বক্সটা দেখতে কত বড়, আর ভেতরে দেখো এত চারিদিকে হচ্ছে ফাঁকা, মাঝখান থেকে দেখো এতটা বক্সের ভেতর থেকে জাস্ট এইটুকু একটা নাইট ক্রিম বেরিয়েছে। তো এই যে নাইট ক্রিমটা দেখছো এটা আমার ইউজ করার জন্য না, এটা হচ্ছে কৌশিকের। ওই একটা ক্রিমই আর কি রাত্রে শোয়ার আগে ইউজ করে, কারণ সারাদিনে তো আর সেরকম হয় না, কারণ ও তো অফিসে থাকে, সকালবেলা জাস্ট অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে আর রাতে এসে এই ক্রিমটাও জানো তো ভীষণ ভালো। এটা কৌশিক ইউজ করে বলে না, এটা ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে, ভীষণ সুন্দর ট্যান রিমুভ করতে হেল্প করে। এমনিতেই তো কৌশিকের সারাদিন বাড়িতে মানে বাড়ির বাইরে, তো ট্যান তো একটা পড়তেই থাকে, আর যা গরম পড়ছে যা রোদ উঠছে, তো সেই জন্য ওটা শেষ হয়ে গেছিলো, তো ওটা আনা হয়েছিল, তো এখন থেকে ওইটাই ইউজ করবে। আর ভিএলসিসির যে ক্রিমটা দেখলে না, ওইটা হচ্ছে আমি কিনেছিলাম ইউজ করবো বলে, কিন্তু আমার দেখলাম ঠিক খুব একটা শ্যুট করছে না, মানে আমি কোনো পার্থক্য দেখতে পাই না যে ইউজ করার পর। তো সেই জন্য ওকে বলেছিলাম টাকা দিয়ে কেনা হয়েছে, ফেলে দেবো না ক্রিমটা, তুমি মেখে সারাশিতে শেষ করে দাও। তো কৌশিক আমার ওই হেল্পটাই করছিল, যার জন্য সারাশিতে ওর জন্য স্পেশালি আর কোনো ক্রিম কেনা হয়নি। তো আর গত ভিডিওতে কণিকা দাস দিদিভাই লিখেছো আমিও বড়ি খেতে ভালোবাসি, কিন্তু আমার শাশুড়ি মা তো মারা গেছে, তাই 1 বছর আমরা কালো কলাইয়ের বড়ি খেতে পারবো না। তবে জানো তো দিদিভাই, মনে হয় এই ডাল মানে এই বড়িগুলো না কালো কলাই না, ওই যেটাকে বলে না বিউলির ডাল, সাদা কালারের দেখতে হয়, এগুলো তো সেই ডালের বড়ি। তবে এর খোলাগুলো কালো হয় কি না সত্যি আমার জানা নেই। তবে আমাদের বাড়িতে এই রকম নিয়ম নেই যে কেউ মারা গেলে বাড়িতে হচ্ছে বড়ি খাওয়া যাবে না। তবে দেখো যার বাড়িতে যেটা নিয়ম সেটা তো একটু মানতেই হবে, আর একটা বছর তো দেখবে দেখতে দেখতে কেটে যাবে।
আর কমেন্ট করেছিল সুপ্রিয়া দিদিভাই, তো দিদিভাই লিখেছো যে তোমার মায়ের দুটো ছেলে দুটো মেয়ে, কি সুন্দর তাই না? হ্যাঁ গো, একদম ঠিক কথা বলেছো। আর কমেন্ট করেছিল শম্পা দেবনাথ দিদিভাই, তো দিদিভাই লিখেছো আমার কমেন্টটা পড়লে না, সরি গো দিদিভাই, আগের দিন তো একটুখানি ঘুরতে গেছিলাম তাই সবার কমেন্ট আর পড়ে উঠতে পারিনি। আর এদিকে দেখো হচ্ছে ব্ল্যাঙ্কেটটাকে না আর জানো তো খাটের ওপর রাখি না, কারণ এখন তো আর সবসময় লাগে না, ওই ভোরের দিকে কোনো দিন লাগে কোনো দিন লাগে না, তো যার জন্য ব্ল্যাঙ্কেটটা এখন আর যে কদিন লাগবে বা থাকবে ওইখানে আর কি আনলার ওখানেই রেখে দেবো, যদি প্রয়োজন পড়ে ওখান থেকে নেবো, না হলে নেবো না। আসলে গরমটা তো এখন পড়তে চেয়েও পড়তে পারছে না, এই সন্ধ্যের দিকে হলেই মেঘ টেক করছে, বৃষ্টি হচ্ছে, তখন আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তো সেই জন্যই না তুলতে চেয়েও তুলতে পারছি না। আর কমেন্ট করেছিল হচ্ছে পৌলমী ব্যানার্জি দিদিভাই, তো দিদিভাই লিখেছো খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ দিদি। আর কমেন্ট করেছিল হচ্ছে কাকুলি দিদিভাই। আর মুস্কান লিখেছো দিদি তোমার কোনো যা নেই কোনো ননদ নেই, তুমি সারাদিন একা কি করো, ভালো লাগে? আমার তো সবাইকে নিয়ে একসাথে থাকতে খুব ভালো লাগে। দেখো যা ননদ কেউ নেই সেটা তো তোমরা দেখতেই পাও, আর সারাদিন বলতে গেলে যতক্ষণ কাজ করি ততক্ষণ কিছু মনে হয় না, বাট বাকি টাইমটা তো একটু ফাঁকা ফাঁকা লাগে, তো সেই জন্যই বলতে পারো ওই যে বাড়িতে টিভি আছে, তারপরে ধরো আমার মাছগুলো আছে, আমার এত গাছ আছে, তো ওদের কি যত্ন করি, কখন কি কাটিং করি, কাকে কি রিপোর্ট করি, সেগুলো তো সবসময় ভিডিওতে শেয়ার করা হয় না, কারণ ওগুলো না ভিডিও করতে গেলে ওই বারবার মাটি হাত ধোয়া, তারপরে ফোনে জল লেগে যাওয়া, এই সমস্যাগুলো খুব হয়, যার জন্যে না ওগুলো তোমাদের সাথে আর ভিডিও করে শেয়ার করতে পারি না। তো বিকেলবেলার দিকটা ওই গাছপালা নিয়েই আমার কেটে যায়। আর তারপর সমস্ত কাজ টাজ সারার পর এই যে ভিডিও এডিটিং করা থাকে, তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়া থাকে, এইসব করতে করতেই বলতে পারো এক প্রকার দিন আমার কেটে যাচ্ছে। আর কমেন্ট করেছিল তৌহিদা বিবি, তো বনু লিখেছো যে তুমি আমায় দিদিভাই বলো না গো, আমি তোমার থেকে অনেকটাই ছোট, ঠিক আছে গো। আর তুমি লিখেছো যে আমাকে আর আমার মাকে অনেকটা সেম দেখতে, হ্যাঁ অনেকে তাই বলে। আর এদিকে কী আছে বলো তো কাপটার মধ্যে, ওই তখন দেখলে না অনেকগুলো বীজ বার করলাম, তো সেগুলোকেই জলে ভিজিয়েছি, বিকেলবেলা গিয়ে মাটিতে ছড়িয়ে দেবো। আর এই দিকে দেখো যে বেবি প্ল্যান্টটা হয়েছিল না, কি তাড়াতাড়িও বাড়ছে, মানে যেটা মাদার প্ল্যান্ট আছে ওর গ্রোথ একটু স্লো হয়ে গেছে, তবে যেটা বেবি প্ল্যান্ট হয়েছে না এত তাড়াতাড়ি বাড়ছে, আমি তো শুধু অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন পাতাগুলো বড় বড় করে ছাড়বে। আর সুস্মিতা দিদিভাই লিখেছো যে এই চুড়িদারের সেটটা কৌশিক এবছর পুজোয় দিয়েছিল না, হ্যাঁ গো একদম ঠিক বলেছো, এই বছর পুজোয় ওর থেকে সেরকম শাড়ি নেইনি, কারণ শাড়ি তো সব জায়গায় পরে যাওয়া যায় না, আর আমি ঝটপট ওরকম শাড়ি এখনও অতটা পরতে শিখিনি, তো যার জন্য কৌশিকের থেকে এইবার পুজোয় আর শাড়ি নেইনি, চুড়িদারই নিয়েছিলাম। আর শাড়ি তো দেখেছো অনেকগুলো এখনও নতুন রয়েছে, মানে এবছরের পুজোর শাড়িগুলো শেষ করতে করতে আবার সামনেবার পুজো চলে আসে, তখন অলরেডি 2-3খানা শাড়ি নতুন থেকেই যায়। তো আর গত ভিডিওতে কৌশিকাদের আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো শুভ সকাল, আমাদের গড়িয়াতেও খুব বৃষ্টি এবং ঝড় হয়েছিল, হ্যাঁ গো গতকাল অনেক জায়গাতেই ঝড় বৃষ্টি হয়েছে, গতকাল বলে না এখন প্রত্যেক দিনই কোথাও না কোথাও ঝড় বৃষ্টি হতেই আছে। আর দেখো সকালবেলা হলেই এই পরিমাণ রোদ, কোথায় সকালবেলা একটু মেঘলা মেঘলা ভালোভাবে থাকবে, তাহলে আমার গাছে জল দিতে হবে না, ওই বৃষ্টির জলেই কাজ মিটে যাবে, কিন্তু কি হচ্ছে বলো তো রাতের দিকে যা বৃষ্টি হচ্ছে, সকালে এই ধরো 10টার মধ্যে দেখছি সমস্ত গাছ মানে গাছের মাটি টাটি শুকিয়ে একদম শুকনো হয়ে যাচ্ছে, তো আকাশে তো বেশ রোদ রয়েছে, সেরকম একটা ছাওয়া নেই। আর এদিকে দেখো মোটামুটি আমার যা গাছ না এখনও অবধি ফুল দিয়ে রয়েছে, আর এই দেখো এই যে পিটুনিয়াটা, এর যেন মাঝখানটা লাল কালার ছিল, আস্তে আস্তে তো গরম পড়ছে, তো দেখছি ফুলের মাঝখানে যে লাল কালারগুলো ছিল না সেগুলো আস্তে আস্তে চলে গিয়ে না পুরো ফুলটাই সাদা হয়ে যাচ্ছে। আর মালবাতে না এখনও ফুল রয়েছে, তবে আস্তে আস্তে তো খুব গরম পড়ে যাচ্ছে, গাছটার না সেরকম গ্রোথ নেই, ওই কোনো রকমেও ধিকিয়ে ধিকিয়ে চলছে আর কি, যে কদিন বাঁচে রেখে দেবো। আর যদি কোনোভাবে সামনেবার শীত অবধি রেখে ফেলতে পারি তাহলে তো আর কোনো প্রশ্নই নেই, তো এখন দেখা যাক কতদূর কী হয়। তো আর অন্বেষা ভট্টাচার্য আইডি থেকে দিদিভাই লিখেছে যে ডুপ্লিকেট বড়ি ভরে গেছে, হ্যাঁ গো তা তো ভরেই গেছে, তবে এইটা অতটা খারাপ না, খেতে ভালো, মানে এক একটা বড়ি দেখবে বাজারে কিনতে পাওয়া যায় মানে পুরো চালের গুঁড়োর বড়ি মনে হয়, ডালের তো কোনো টেস্টই থাকে না, তবে এটা তার থেকে অনেকটা বেটার কোয়ালিটি যেটা এইবার আনা হয়েছে। আর কমেন্ট করেছিল বৈশালীনাথ দিদিভাই, আর লোপামুদ্রা দি লিখেছো টেবিল ক্লথটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ গো দিদি। আর কমেন্ট করেছিল হচ্ছে মোনা নন্দী আইডি থেকে দিদিভাই, আর প্রীতি সাহা লিখেছো কেমন আছো দিদিভাই, আমি অনেকটাই ভালো আছি, এখন আবার তোমার ব্লগগুলো রেগুলার দেখবো, আর মিস হবে না, ঠিক আছে গো। তো এইদিকে যা ডাস্টিংয়ের কাজ ছিল সমস্ত কমপ্লিট করে চলে এসেছি হচ্ছে সোজা রান্নাঘরে, আর এখন দেখতেই তো পাচ্ছ কাটা মাছটা নুন হলুদ মাখানো রয়েছে, তো কাটা মাছটা আজকে রান্না করব। তবে জানো তো আজকে মশলায় একটা এক্সট্রা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে সাদা তিল, দেখলাম টেস্টটা একটু বেশ অন্যরকম হয়েছিল।
তো এরই মধ্যে এই যে অভি এসেছিলো, তো ফ্রিজে দেখলাম একটা ডেয়ারি মিল্ক রয়েছে, এটা মনে হয় ওর জন্যই ছিল, প্রায় অনেক দিন ধরে রয়েছিল, কাউকে সেরকম হাতের কাছে পাচ্ছিলাম না যে তাকে গিফট করব। তো অনেক দিন পর অভিকে পেয়েছিলাম, আর দেখো যেই না বলেছি আমাকে একটু ক্যাডবেরিটা দিয়ে ভেঙে একটুখানি দে, পুরো ক্যাডবেরিটা মুখের মধ্যে ঢুকছে না, ভেঙে চুড়ে পুরো ঢুকিয়ে দিল, বাই চান্স যদি আমি নিয়ে নেই। তো এইদিকে হচ্ছে এখন এই যে মাছটা রান্না করে নেব। তো আর গত ভিডিওতে পিয়া কমেন্ট করেছো, দাদু যেভাবে খাবার মেনটেন করে খায় ওরম যদি আমরা সবাই খেতে পারতাম তাহলে আজ সবার এত শরীরে রোগ থাকতো না। ঠিকই বলেছো গো, আগের দিন যখন বাপিকে সুজিটা করে দিলাম তার মধ্যে কোনো মিষ্টি নেই, কোনো নুন নেই, একদম সামান্য একটু ঘি দিয়ে সুজি বানানো, মানে আমার তো রান্না করতেই কেমন লাগছিল যে এটা বাপি খাবে কি করে। কিন্তু ওই যে বাপি মেনটেন যা করে অত স্ট্রিক্টলি মেনটেন আমিও করতে পারবো না, ওই মাঝে মধ্যে মেনটেনকে দূরে সরিয়ে রেখে জিনিসপত্র একটুখানি খেয়েই ফেলবো। কারণ দেখো বাবা, একটাই জীবন, একটু ভালো মন্দ খেয়ে বেঁচে নেই, সেই তো একদিন মরেই যেতে হবে। তো এইদিকে হচ্ছে মাছের যে মশলাটা করেছিলাম সেটা সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, দিয়ে ওপর থেকে একটুখানি টক দই দিয়েছিলাম, সব দিয়ে মিলেমিশে না গ্রেভিটা বেশ সুন্দর খেতে হয়েছিল। তবে জানো তো, যা বুঝলাম খেয়ে, এর মধ্যে যদি একটু কাজু বাদাম দেওয়া যেত আরও ভালো হতো, তবে আজকে আমার কাছে ছিল না, তো সেই জন্য আর দিতে পারিনি। আর এদিকে অভি কী করছে বলো তো, এখানে ফোনে তো যেমন কার্টুন দেখা সেরকম দেখছে, আর ওখানে সেই মাজা আনা হয়েছিল না, ওকে মাজা দিয়েছি 1 কাপ মতো, তো সেই মাজাটা নিয়ে না ও একটু একটু করে খাচ্ছে আর কার্টুন দেখছে, মানে সেই একটু একটু করে খাচ্ছে আর কতখানা সময় আর কি কার্টুন দেখে কাটাতে পারে। মানে এত বুদ্ধি ওর মাথায় যে মাজাটা যদি শেষ হয়ে যায়, যদি বলি যে যাও এখন বাড়ি যাও, অনেকটা বেলা হয়ে গেছে, গিয়ে স্নান টান করে মানে স্নান করে খাবে, তো সেই জন্য না মাজাটা নিয়ে অল্প অল্প করে খাচ্ছে যাতে অনেকটা সময় ফোন দেখতে পারে। তো এইদিকে দেখো রান্নাবান্না শেষ করে রান্নাঘরটা একদম পরিষ্কার ঝকঝকে করে নিয়েছি। আমার তো রান্নাঘরটা ছোট, তাই ঠিকঠাক করে গুছিয়ে না রাখলে না বড্ড আগোছালো লাগে। আর পরের বার যখন রান্নাঘরে ঢুকবো তখন দেখি যে আর কি রান্নাঘরে ঢোকার আগেই অনেক কাজ পড়ে রয়েছে, তাহলে তো রান্নাঘরে গিয়ে কাজই করতে ইচ্ছা করবে না। তো এই দেখো এদিকে বাড়ির উপরে না আর কি লেবু বিক্রি করতে এসেছিলো, তো একটু লেবু নিয়ে নিয়েছিলাম, কারণ বাড়িতে সেরকম না কোনো ফল আর কি আনা ছিল না। আর বাপি যে ওই পেয়ারা টেয়ারা খায় না, আমার ওইসব পেয়ারা বলো আপেল বলো আমার খেতে ভালো লাগে না, তো লেবু ঘরে আমার একদমই ছিল না, তো সেই জন্য একটু লেবুও কিনে নিয়েছি। আর এই করতে করতেই সকাল থেকে এখন প্রায় 12:30 মতো বাজতে গেল। আজকে যেহেতু ডাস্টিংয়ের কাজগুলো করেছি তাই ঘন্টাখানেক মতো সময় একটু বেশিই লেগেছে, কারণ সব ধরো ক্যামেরাতে শেয়ার করা যায় না, ডাস্টিং করতে গেলে এদিক ওদিক পরিষ্কার কিন্তু অনেকই টুকটাক থাকে। আর যেহেতু আমি প্রায় আজকে 2-3 দিন পর করেছি, অনেক চারিদিকে ধুলো জমেছিল, তো সেগুলো সব পরিষ্কার করেছি, করে তো আমার ওপরের ঘর মোছা হয়ে গেছে। তারপর দিদি কাজ করতে আসবে সেই অপেক্ষায় তো আমি বসেছিলাম, কিন্তু দেখছি এদিকে 1:15-20 হয়ে গেল, তখনও দিদি এলো না। তখন সামনের বাড়ির কাকিমার কাছে দেখতে গিয়ে দেখি কাকিমারও একই অবস্থা, কাকিমা সব জমা করে রেখেছে, কাকিমাও তখন দেখি মাজতে শুরু করেছে। তো কাকিমার হালচাল দেখে এসে এই যে আমিও মাজতে শুরু করলাম। কি বলো তো, একবারে না দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বাসন মাজতে গেলে কোমর তো ব্যথা হয়েই যায়, আর না খুব হাঁপ ধরে যায় আমার, কারণ বাসন মাজা তো সেই রকম আর কি অভ্যেসে নেই, প্রত্যেক দিন তো দিদিই মেজে দেয়। তবে আজকে হয়তো দিদির কোনো অসুবিধা হয়েছে, সেই জন্য দিদি একদম মানে না বলেই আসেনি আজকে, যার জন্য সমস্ত বাসন জমিয়ে রেখেছিলাম। তো সব এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে 1 গামলা বাসন মাজতে হয়ে গেছে, মানে যেখানে এই সময় আমার স্নান করে পুজো করতে বসার কথা, তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রথমে সমস্ত বাসনগুলোকে মেজেছি, তারপর আবার এই রান্নাঘরের যে কাউন্টার টপটা আছে সেখানটাতে পরিষ্কার করতে হয়েছে, আর সব শেষে নিচটাকে পুরো মুছতে হয়েছে। তো অনেকেই জিজ্ঞেস করো যে আমি তো সবই কাজ করি, তাহলে কাজের দিদি এসে কি করে? তো এই যে দেখলে আজকে এই অত বাসন মাজা, তো ওইগুলো বাসন মাজাটা কাজের দিদি করে, আর এই নিচের যে ঘর বারান্দা থাকে তো সেই সমস্ত জায়গাগুলো কাজের দিদি মুছে দেয়। তো কাজের দিদির হচ্ছে এইটাই কাজ, বাদ বাকি সমস্ত কাজ আমিই করে নিই। তো তারপর এখানে স্নান সেরে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিয়েছি। আর এই যে আমাদের লাঞ্চ মেনু, তো আজকে অনেক কাজের চাপ ছিল, তো খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়েছি। তারপর এই 4:30 মতো বাজে চলে এসেছি ছাদে। এসে ওই যে সকালে দেখলেন না বীজগুলোকে জলে ভিজিয়েছিলাম, তো সেগুলোকেই আর কি এখানে মাটিতে দিয়ে দিলাম। ছাদে জানো তো এত সুন্দর হাওয়া দিচ্ছিল, নিচে তো যেতেই ইচ্ছা করবে না, কিন্তু অন্ধকার হয়ে গেল, আমি আবার একা একা ছাদে থাকতে আমার একটু ভয়ই লাগে, কেউ একটা সাথে থাকলে অতটা কিছু মনে হয় না। আর এই দেখো এইখানে না ধুতুরা ফুলের বীজ ফেলেছিলাম, সেই বীজ থেকে এত চারা হয়েছে, তো একটা টবের মধ্যে তো এতগুলো চারা গাছ লাগানো যায় না, তো 4-5টা মতো রেখে সমস্ত চারাই আর কি তুলে ফেলে দিলাম। এর মধ্যে আবার যেগুলো দেখবো খুব ভালো বাড়ছে সেগুলোকে রাখবো, আবার বাকিগুলো আর কি ফেলে দেবো। তো মোটামুটি ইচ্ছা আছে এখানে 1টা থেকে 2খানা গাছই রাখবো, তার বেশি রাখবো না। তো তারপর তো ছাদের গাছে জলও দিয়েছিলাম, কিন্তু দেখলাম জল দেওয়াটা একদমই ফালতু হয়ে গেল, কারণ এই এখন 7:30 মতো বাজে,
তো আবার এই দেখো আকাশ থেকে কোথায় এরকমভাবে মেঘ হয়ে ঝড়, তবে সেইভাবে বৃষ্টি হয়নি, তবে খুব ঝোড়ো হাওয়াটা আজকে দিয়েছিল। আর এই জানলার ধারে বসে বসে এই যে লিটল হার্ট খাচ্ছিলাম আর এখানে বৃষ্টি হচ্ছিল, সেটাই একটুখানি দেখছিলাম। তবে বললাম না বৃষ্টি হয়েছে, সেই রকম জোরালো বৃষ্টিটা আর কি হয়নি। তো তোমাদের সাথে অনেকক্ষণ বাদেই দেখা হচ্ছে। কালকে তো বৃহস্পতিবার, তো ঠাকুর ঘরে অনেকটা সময় লেগেছে। তো মোটামুটি এখন 7:45 মতো বাজে, আর এই যে জানলা সব খুলে দিয়েছি, বাইরে খুব ঝোড়ো হাওয়া হচ্ছে। একবার তো এমন বিদ্যুৎ চমকাচ্ছে, সারা আকাশ পুরো সাদা হয়ে যাচ্ছে। তো এখন একটু ফ্যানটা বন্ধই রাখলাম, কারণ ফ্যানের হাওয়া যতই হোক গরম, বাট এখন এই ঝোড়ো যে হাওয়াটা ঘরে আসছে ভীষণ ভালো লাগছে। বাট কৌশিক এখনও বাড়ি আসেনি, সেটাই চিন্তা হচ্ছে, ও বাড়ি আসার সময় যদি আবার এখানে ঝড়টর হয়। দেখেছো কীরকম আওয়াজ হচ্ছে চারপাশ থেকে, ভীষণ জোরে বাইরে হাওয়া হচ্ছে। তার জন্যে আগের দিন টপ তো সব নিচে নামিয়ে দিয়েছিলাম। আর এই ভিডিওটা তো অনেকটাই বড় হয়ে গেছে, তো চলো এই ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো আজকের জন্য সবাইকে জানাই টাটা।